মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকা। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ওম অহিত কিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপং প্রণবং নমঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব, তমেব সর্বং মম দেব, তমেব সর্বং মম দেব। ওম প্রণবং শরণং গচ্ছামি, ওম ধর্মং শরণং গচ্ছামি, ওম সংঘং শরণং গচ্ছামি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা গুরু মহারাজের তথা ভারত সেবাশ্রম সংঘের সংঘগুরু আচার্যদেব শ্রী শ্রী পরমানন্দজি মহারাজের বাল্যকালের কথা আমরা কিছু আস্বাদন করব। বালক যখন জন্ম নিলেন, প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ কিছু আকর্ষিত হইয়া, কোনো কিছুর প্রতি আকর্ষিত হইয়া দেব শিশুকে দেখার জন্য বাজিতপুর গ্রামে আসিতে লাগিল। এই অলৌকিক দেব শিশুকে ভূমিষ্ঠ হইতে দেখিয়াছে, কোলে কাকে নিয়ে বড় করেছে, পড়াশুনো একসাথে করেছে, পড়াশুনোর শিক্ষক বা পড়াশুনোর ছাত্র একসাথে পড়াশুনোর মধ্যে ছিলেন। এরকম মানুষ যখন গুরু মহারাজ এই স্থূল দেহ পরিত্যাগ করেন, তারপরেও অনেক দিন, অনেক বছর এইরকম মানুষ জীবিত ছিলেন, যাদের মুখ থেকে গুরু মহারাজের এরকম অলৌকিক কথা, আশ্চর্যান্বিত কথা, দেব শিশুর মহিমার কথা শোনা গিয়েছে। বলতেন যে বীর্য রক্ষা করলেই একমাত্র পুরুষের পৌরুষত্ব, এতে একাগ্রতা বাড়ে, দেহের উজ্জ্বলতা বাড়ে। আর বাক্য যদি আমরা কৃপণের সহিত খরচা করি, সংসার যখন তখন কথা বলতেই থাকে, এইগুলো ঠিক নয়। একটা কথা গুরুদেব বলেছিলেন যে বাক সংযম বিনা মনোসংযম আকাশ কুসুম ভাবনা। আমরা সবাই মনোসংযম করতে চাই। মনোসংযম মানে আমরা ধ্যান করতে চাই, মনকে স্থির করতে চাই, কিন্তু এই মনস্থির করতে গেলে আগে বাক সংযম দরকার। বাক সংযম মানে কি? আমি প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলবো না, এটাকে বলা হয় বাক সংযম। শীত গ্রীষ্ম বর্ষা সর্ব ঋতুতে গুরুদেবের গায়েতে শুভ্র বসন, শুভ্র একখণ্ড বহির্বাস ও একখণ্ড উত্তরীয় তার স্কন্ধে সবসময় থাকতো। এছাড়া কোনোদিনও গুরুদেব অন্য কিছু পরিধান করেননি। দীর্ঘ কুঞ্চিত কেশদামের মধ্যবর্তী মৃদু হাস্য রঞ্জিত ভাবগম্ভীর মুখখানি অর্ধবিকশিত কমল দলের ন্যায় আবাল বৃদ্ধ নরনারী হৃদয়কে আকর্ষণ করিত। বলছে অনতি দীর্ঘ কুঞ্চিত কেশ, মানে বেশি বড় নয়, কোঁকড়ানো চুল, মধ্যবর্তী মৃদু হাস্যরঞ্জিত ভাবগম্ভীর, তারই মধ্যে ছোট্ট একটু হাসি গুরু মহারাজের মুখে লেগে থাকতো, এবং মুখখানি যেন অর্ধ বিকশিত, মানে পুরোপুরি বিকশিত হয়নি। কমল মানে হচ্ছে পদ্ম যেন অল্প বিকশিত হয়েছে, সেই রকম মুখটা লাগতো গুরুদেবের। তখন বিষ্ণুচরণ ভূঁইয়ার গৃহে একটি দাসী ছিল। দাসীটি পৌর অবস্থায় বিষ্ণুচরণ ভূঁইয়ার গৃহে দাসীবৃত্তের কাজ গ্রহণ করে। তখন গুরু মহারাজ আবির্ভাব হয়েছিলেন, একটু আস্তে আস্তে বড় হচ্ছিলেন, খুবই ছোট। দাসীটির যৌবন অবস্থাতে তার চরিত্র ভালো ছিল না, মানে আপনারা বুঝতে পারছেন। এই জন্য পাপ করেছিল। তো
যখন মানে গুরু মহারাজ ওই রকম ছোট বয়সে সবার যার তার কোলে যেতে পছন্দ করতেন না। একমাত্র তার মায়ের কোলে যেতেন, সারদা দেবীর কোলে যেতেন, এবং তার দিদি হেমাঙ্গিনী দেবীর কোলে তিনি বড় হয়েছেন। এছাড়া আর কারোর কোলে তিনি যাননি। হেমাঙ্গিনী দিদি বাল্য বয়সে বিধবা হন। তখনকার দিনে বিবাহ প্রথা ছিল, তো বাল্য বয়সে তিনি বিধবা হন। তো হেমাঙ্গিনী দেবী দিদির কোলে একমাত্র মানুষ হয়েছেন এবং মায়ের কোলে গিয়েছেন, এছাড়া কারোর কোলে যেতে চাননি গুরুদেব। পরে সারদা মুনির অলক্ষ্যে দাসীটি গুরু মহারাজকে কোলে নিয়ে নিলেন, বিনোদকে কোলে নিলেন। যখনই বিনোদকে কোলে নিলেন তখনই সঙ্গে সঙ্গে বিনোদের গায়ে গোল গোল চাকা চাকা দাগ হয়ে গেল এবং কাঁদতে আরম্ভ করল সঙ্গে সঙ্গে। অর্থাৎ তার পাপ তাপ গুরু মহারাজ সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন। গুরু মহারাজ এসেছিলেন এই ধরাধামে আমাদের পাপ তাপ গ্রহণ করার জন্য। সঙ্গে সঙ্গে সারদা দেবী এসে বিনোদকে কোলে নিলেন এবং দাসীকে তিরস্কার করলেন, এবং ভবিষ্যতে সারদা দেবী তার কোলে যেতে দিতেন না এবং বিনোদ গুরুদেবকে সবসময় তত্ত্বাবধানে রাখতেন। শিশুকে বনদুর্গা দেবীর অর্থাৎ বন দেবীর শ্রীচরণে রেখে দিতেন এবং মনস্কামনা করতেন সারদা দেবী, এতে গুরুদেবের রোগ ব্যাধি দূরীভূত হতো। বন দুর্গা দেবী তখনকার দিনে গ্রামবাসীদের মধ্যে একটা প্রচলিত ছিল যে একদিন একটা গুরু মহারাজ উপরে ছাদে ছিলেন, বালক নিচে সারদা দেবী তুলসী তলায় জল দিচ্ছেন এবং শঙ্খ ঘণ্টা বাজাচ্ছেন। বিনোদ ব্রহ্মচারী উপরে ছাদেতে ছিলেন। বিনোদ ব্রহ্মচারী তো জমিদার বাড়ির মানে মধ্যবিত্ত জমিদার বাড়ির সন্তান ছিলেন, ওনাদের কোনো অভাব ছিল না। অথচ গুরু মহারাজ খুবই ত্যাগের এবং নিষ্ঠার সাথে চলতেন, খুবই ত্যাগের সহিত জীবনযাপন করতেন। ত্যাগী শ্রেষ্ঠ বলা চলে। যাই হোক, আমরা যে প্রসঙ্গটা আসছিলাম, একদিন বিনোদ ব্রহ্মচারী ছাদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন, নিচে তুলসীতলা, তুলসী বৃক্ষটা এখনো পর্যন্ত রয়েছে, বাজিতপুরে আপনারা গেলে দেখতে পাবেন। সেই তুলসী তলায় যখন সারদা দেবী শঙ্খঘণ্ট বাজাচ্ছেন, তখন উপর থেকে উনি দেখছেন যে মা একটি গাছকে কেন পুজো করছে, গাছ কি তবে ঠাকুর? এইরকম প্রশ্ন তার মনে জাগছে। সারদা দেবী বাড়ি চলে গেলেন, পুজো দিয়ে ঘরে চলে গেলেন। উনি গুরু মহারাজ সকলের অলক্ষ্যে নিচে গিয়ে তুলসী তলায় একটি থুতু নিক্ষেপ করলেন, দিয়ে পরীক্ষা করতে চাইলেন যে এটা কি। সঙ্গে সঙ্গে তুলসী বৃক্ষ থেকে নারায়ণ বিরাজিত হলেন এবং গুরু মহারাজের দেহেতে মিলিয়ে গেলেন এবং গুরু মহারাজ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এ কথা সত্য কথা। এ কথা আমাদের বেদানন্দ স্বামীজি মহারাজ আমাদের শ্রী শ্রী যুগাচার্য জীবনচরিতে আমাদের লেখা আছে এবং সেই তুলসী বৃক্ষটা এখনও রয়েছে। আহারাদি বিষয়ে তিনি খুবই অনাসক্ত ছিলেন। গুরু মহারাজ কোনোদিনও মৎস্য, মাংস, ডিম, ঘি, ফল কোনোদিনও গ্রহণ করেননি। তার সারা জীবনের একটিমাত্র খাদ্য ছিল নুন, আলু, ভাত, আলু সিদ্ধ ভাত দিয়েই তিনি খেয়ে নিতেন, অন্য কিছু তিনি গ্রহণ করতেন না। এই জিনিসটা দেখে, এরকম খাওয়া দাওয়া দেখে তখনকার বিষ্ণুচরণ ভূঁইয়ার তো কোনো অভাব ছিল না, গুরু মহারাজের পিতার কোনো অভাব ছিল না। নিজস্ব পুকুর ছিল, জমি জায়গা সব ছিল, সবাই ঘরেতে মাছ মাংস সবাই ভক্ষণ করতেন, কিন্তু গুরু মহারাজ কোনোদিন ভক্ষণ করেননি। একদিন পরিবারের সকলের অনুরোধে গুরু মহারাজকে মৎস্য খাইয়েছিল, কিন্তু তারপরে গুরু মহারাজ সঙ্গে সঙ্গে তার শরীর অসুস্থ হয়ে পড়ে, জ্বরে পড়ে যায় এবং বমি জ্বরে তিনি আক্রান্ত হন। এরপরে মাংস খাইয়েছিল একবার, সেটা তারপরেও তিনি অনেক পেটে যন্ত্রণা এবং জ্বর, বমি, ভেদ এগুলো হইতে লাগিল। অতঃপর আর কেহ কদাচ তাকে মাছ মাংস খাওয়াইতে চাহে নাই। স্কুলে শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু তার মন যেন একটা অদ্ভুত দিব্য ভাবে সবসময় ভাবিত থাকত। কোন এক অজানা দেশে যেন তার আত্মা, তার মন সবসময় পড়ে থাকত। ক্লাসের
শ্রেণীকক্ষে সবাই হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, চলে গিয়েছে, তার অনেকক্ষণ বাদে গুরু মহারাজের ভাব আসতো বা স্থিত হতেন, তখন যখন জ্ঞান ফিরতেন তখন আবার বাড়ির দিকে চলে যেতেন। এরকমই ছিল তার ভাব ভঙ্গিমা। গুরু মহারাজ শৈশবে, মহারাজ একদিন লেখককে বলছেন যে শৈশবে আমি 4-5 ঘন্টা, ল্যাংটা বয়সে 5 বছর বয়সে 4-5 ঘন্টা জপ ধ্যান একাসনে বসিয়ে করতাম। তাহলে কতটা বুঝতেই পারছেন যে জন্ম থেকেই তিনি যোগী শ্রেষ্ঠ। 5 বছর বয়সে সে 4-5 ঘন্টা জপ ধ্যান নিয়োজিত থাকতেন। শিশু বালকে পরিণত হইল, অন্তরে ভাব আরো ফুটে উঠিতে লাগিল, উন্মনা উদাসীনের ভাব বাড়িয়া চলিল। অনাবশ্যক কথা, অনাবশ্যক চলাফেরা, অনাবশ্যক মেলামেশা বালকের স্বভাব পীড়িত। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অনাবশ্যক কথা, কথা কিন্তু সবসময় যে বলে যেতে হবে এটা কিন্তু গুরুদেব কোনোদিনও পছন্দ করতেন না, এবং এইভাবে আচরণ করেছেন যাতে আমাদের সঙ্গ সন্তানগণ এবং ভক্তগণ এইভাবেই চলে। এতে তাদের বীর্য অক্ষুণ্ণ থাকবে, শরীর মন স্থিত হবে, মন স্থির করতে পারবে, একাগ্রতা বাড়বে। আগেই বলেছি বাক সংযম বিনা মনোসংযম আকাশ কুসুম ভাবনা। আজকের এই পর্যন্তই। এরপরে আমরা আরও বালক বিনোদের, আমরা তার খাদ্যাভাব এবং তার জীবন গঠন এবং জীবন কিভাবে তিনি চালিত করেছিলেন, সবাই আমার সাথে থেকো। গুরু মহারাজের কথা একটু একটু করে শ্রবণ করব। হয়তো কিছু কিছু জায়গায় ভালো লাগবে না, কিছু কিছু জায়গায় ভালো লাগবে, কিন্তু যন্ত্রের সহিত বা অভ্যাস জিনিসটা যদি করা যায়, যে প্রত্যেকটা দিন আমি কিছু না কিছু এরকমভাবে 5-10 মিনিট অন্তত গুরু মহারাজের কথা শুনবো, ভালো লাগুক বা না লাগুক, দেখবে একদিন খুব ভালো লাগবে। তখন মনে হবে যে আরও জানি, আরও জানতে ইচ্ছা হবে। তো আজকে এই পর্যন্তই। সকলের শ্রী গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হোক। ওম নমঃ শ্রী ভগবতে পুরবায়। সবাই শান্তি লাভ করুক, সবার মঙ্গল হোক। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি।